শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামক একটি বই লেখেন। পরবর্তীতে শেখ হাসিনার সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করেন এবং রেন্টু সহ তার পরিবারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাঠ করছি মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই নামক বইটি। আজ অষ্টাদশ পর্ব। ওয়াদা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত 3টি ওয়াদা করেছিলেন। এই 3টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 বাতিল করবেন এবং তৃতীয়টি হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন। এই 3টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন, মাশাআল্লাহ, এটা বলার বা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষবার টেলিভিশনকে বলেছেন সাহেব বিবি গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীন ভাবে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এখন সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করেছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন 1974। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এ যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন। এই বিশেষ ক্ষমতা আইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল। পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় যেই বললেন বিশেষ ক্ষমতা আইন 1974, সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি, বাপকা বেটি। এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালই রাখলেন না, এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে যে বিরোধী দলের 4 নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনেই হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া। তাই কালো আইনটি বহালই রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা, এ নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। চাচি ভাতিজির কাণ্ড। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, মা, তোমাকে তো পাই না, তুমি এত ব্যস্ত থাকো, এই জন্য আমি আসিই না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে নে, আমরাও তোমারে পাবানে। আপনি ঠিকই তো কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারিদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনায় সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিষয়ের সাথে যা বলা হলো তা হলো সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না। এমনকি মন্ত্রিসভার সদস্যরাও 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেনি।
তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেকদিন পর্যন্ত হইচই চলল। প্রশ্ন প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না। কেউ জানতেও পারল না, বুঝতে পারল না, আবিষ্কার করতেও পারল না এই যে চাচি ভাতিজির কাণ্ড। ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। প্রশাসনের কাজ শুধু মন্ত্রী বা প্রধানমন্ত্রীদের খুশি করা, বিশেষত প্রধানমন্ত্রীকে, বা যদি রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হন তাহলে রাষ্ট্রপতিকে খুশি করা। বাড়ির চাকর বা বাবুর্চিকে যদি মনিব কিছু হুকুম করেন তাহলে চাকর বা বাবুর্চিও মনিবকে তার হুকুমের ভালো মন্দ কিছু বলবে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ করলে সরকারের কর্মকর্তারা কখনোই নির্দেশের ভালো মন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কিছুই বলবে না। মনিব যদি বাবুর্চিকে সকাল 10টা বা 11টায় বাইরে কাজের হুকুম করেন তাহলে বাবুর্চি মনিবকে বলবে, আমি এখন বাইরে গেলে রান্নার ক্ষতি হবে, আপনার খাওয়ার অসুবিধা হবে। কিন্তু প্রধানমন্ত্রী যে আদেশ দেন সরকারি কর্মকর্তারা সে আদেশ মতোই কাজ করে যান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের প্রধানত কাজ হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে পকেটে কাগজ এবং কলম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হওয়া এবং প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে যখন যা বলবেন তা পকেটের কাগজে লেখা ও সেই মতো কাজ করে যাওয়া। এই কাজের ভালো মন্দ সম্পর্কে তারা কখনোই কোনো অভিমত দেন না, শুধু বলেন ইয়েস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম, রাইট ম্যাডাম। প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের মধ্যে সরকারি কর্মকর্তারা ভালো ছাড়া কখনোই মন্দ কিছুই দেখেন না। এক্ষেত্রে কর্মকর্তাদের অভিমত হলো, ভালো মন্দের দায়ভার তো আমাদের না, আমরা সরকারি কর্মচারী, সরকার যা বলবেন বা যা নির্দেশ করবেন আমরা তাই করব। ভালো মন্দের দায় দায়িত্ব সরকারের। মার্শাল্লাহ সরকার আসুক আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই আসুক, যখন যে সরকার আসবে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সেই সরকারের হুকুম হাকাম পালন করব। এই আমাদের কাজ। ভালো মন্দ কাজের হিসেব নিকাশ করার দায়িত্ব সরকারের এবং যারা সরকার নির্বাচিত করেছে তাদের। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের একমাত্র কাজ সরকারকে খুশি করা। সরকারকে মানে প্রধানমন্ত্রীকে যত খুশি করতে পারবো আমরাও ততই সফল হতে পারবো। কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশের যে করুণ অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন বা কাকে প্রথম সৎ করা দরকার? সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিদের যে অসততা, এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোনো ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে। এরকম একটা চিন্তা, একটা ভাবনা এবং অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এই চিন্তা ভাবনা এবং অনুসন্ধানের খুব একটা ফল পাওয়া যাচ্ছিল না। আবার মাথায় থেকে এটা ফেলে দেওয়াও যাচ্ছিল না। দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত? কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে এবং ধীরে ধীরে প্রশাসন ও দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে? মাথার এই ভাবনাটা দূর না হতেই 1998 সালের জুলাই মাসে বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফওদের এক বৈঠক বসল। প্রায় 20-25 জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন। বৈঠকের আলোচ্য বিষয় সরকার কর্তৃক নতুন সিসিএফ বা চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক নিয়োগদান প্রসঙ্গ। ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী 5 জন। এই 5 জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরো থাকতে চান এবং বাকি 4 জন সিসিএফ হতে চান। এই 5 জন সিসিএফ প্রার্থী আলাদা আলাদা ভাবে
ডিএফওদের কাছে ঘুষ বা চাঁদা হিসেবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন। ডিএফওদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন। এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ, তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকে নিতেই হবে। আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রী দিতে হবে, নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না। বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ ঘুষের টাকা দেবেন তিনি সিসিএফ হবেন। এজন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। ডিএফওদের আলোচ্য বিষয় হলো, আমরা যে সিসিএফ প্রার্থীকে টাকা দিব, তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দিব না সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায়, তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে। ডিএফও হিসেবে ফিল্ডে থেকে দেদারসে যে টাকা তারা কামাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। তাই সর্বসম্মতিক্রমে ডিএফও গণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেয়া হবে, এবং দেয়া হলোও তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার, তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টাকা একত্রে করে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকার বেলি রোডের টাঙ্গাইল মিষ্টিঘরের ঠিক সাথে লাগা পেছনে ৩য় তলা বিল্ডিং ১২ নম্বর নিউ বেইলি রোডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার কাম ছোট বোন শেখ রেহেনার অর্ধ বিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ঢাক ঢোল পিটিয়ে তদবিরকারক চেম্বার খুলেছেন। সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহেনার মালিকাধীন বিজয়নগরের সুং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয় খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহনাদের মালিকানাধীন অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বার। সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকের হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি নতুন সিসিএফ নিয়োগ পেলেন। তাহলে কি দাঁড়ালো? এদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, ঘুষ দূর করতে কাকে প্রথম সৎ হতে হবে? প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তাকে প্রথম সৎ হতে হবে। প্রধানমন্ত্রীর সততা আর দক্ষতায় মন্ত্রীরা সৎ হবে, তারপর সচিবরা। এইভাবেই ধীরে ধীরে গোটা দেশে ন্যায় ও সততার শাসন কায়েম করতে হবে। এই চিন্তার সাথে দ্বিমত পোষণ করে ডক্টর নাজনীন বেগম ফেন্সি, এমবিবিএস, এমওজি, ওপিডি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এবং তার স্বামী ডক্টর রহমতুল বারী লাবলু, এমবিবিএস, ইএম ও এনআইসি ভিডি, শেরে বাংলানগর, ঢাকা। তিনি বলেছেন, সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে। জনগণ কোনো অবস্থাতেই যেন অসৎ ব্যক্তিদের নেতা বা প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করে। নির্বাচিত করার আগে দলের দিকে না তাকিয়ে ব্যক্তির সততার দিকে গভীরভাবে লক্ষ্য রেখে যেন ভোট দেয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে। পেশায় চিকিৎসক এই দম্পতি এই প্রসঙ্গে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে ১৯৯৬ সালের ১২ই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডক্টর কামাল হোসেনের কথা বললেন। চিকিৎসক দম্পতি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন, তারা ধানমন্ডি নির্বাচনী এলাকার ভোটার। নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে ছিলেন। ডক্টর কামাল হোসেনের মতো একজন সৎ ও শিক্ষিত লোক নির্বাচনে দাঁড়িয়েছেন বলে তারা অত্যন্ত তাড়াহুড়ো ও কষ্ট করে ঢাকায় এসে ডক্টর কামাল হোসেনকে ভোট দেন। কিন্তু ভোট গণনায় দেখা গেল ডক্টর কামাল হোসেন শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। অথচ ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায়
প্রায় সকল ভোটারই শিক্ষিত। তাই এই ডাক্তার স্বামী স্ত্রীর অভিমত হলো সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে, ঠিক হতে হবে, সৎ ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তাহলে আমাদের দেশে সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। সুরে সুরে কথা বলা। রাজনীতিতে সুরে সুরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি, তার সুরে সুরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত, আপনাকেও তাই বলতে হবে। যদিও তখন ভর দুপুর, তবু ভুলেও তা বলতে পারবেন না। যদি সুরে সুরে কথা না বলে সত্য কথা বলেন, তাহলে আপনি নেতার কাছে হবেন অযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলেন তা যতই অসত্য বা ভুল হোক না কেন, তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে যেতে হবে। যদি তা না পারেন, তাহলে আর যাই হোক, অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতা বা নেত্রী বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হয় যে তার সাথে তালে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকে সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা। এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারেন না। অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক, তিনি দিনকে রাত বলেছেন, আর অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শুধরে দেয়, তাহলেই তিনি ধরে নেন অধীনস্থ এই লোক তার প্রতি আনুগত্যশীল নয়, যোগ্যও নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন, তা সঠিক হোক বা না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে। ঠিক, ঠিক, নেত্রী আপনি যা বলেছেন বা যা করেছেন তা সব ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে, তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। কোনো শিক্ষা নেয়নি। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার আঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এটা সকলেই স্বীকার করেন। 1975 সালে 15ই আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে। আসসালাতুল খায়রুন মিনান নাওম, আসসালাতুল খায়রুন মিনান নাওম। মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে। ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা কত চেষ্টা তদবিরই না করেছেন। তার প্রাণ বাঁচানোর জন্য সেনাবাহিনী প্রধানের কাছে ফোন করেছেন, সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজির কাছে ফোন করেছেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছেন, গণভবনে ফোন করলেন। কিন্তু কোনো জায়গা থেকে একটু সাড়া শব্দও এলো না। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যে ব্যক্তির এত লোকজন, এত ঢাল তলোয়ার, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে
তার প্রাণ বাঁচাতে কেউ এগিয়ে এলো না। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে বিচার না করে, বন্দি দশায় হাতে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলে দম্ভ করা স্বাধীনতার ইস্তিহার পাটকারী এম এ রশিদ, শেখ মুজিবুরের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি, তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি। এম এ রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম। শেখ মনি ভাইয়ের অনুরোধে ৭৫-এর জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখে বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না? বলে অট্ট হাসি দিলেন। সেই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার, প্রচন্ড গরিমা। তখনই আমার মন বলে উঠল, বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই। ১৫ই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহকে স্মরণে রাখা, মানুষের প্রতি অমানুষের আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বে সর্বা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহেনা এবং তাদের পরিবার পরিজন, আত্মীয়রা ১৫ই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি, বরং ১৫ই আগস্টের ঘটনা থেকে তারা আরো কুশিক্ষা অর্জন করলো। তারা মানুষকে চুল পরিমাণও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করে প্রচন্ড আনন্দ বোধ করে। কার কত টাকা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার এখন একই অ্যাকাউন্ট, একই হিসেব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ করা হয়েছে। এই দুই বোনের বর্তমানে আমেরিকায় ৩টি ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনার ছেলে ববি। এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকা নগদ আছে। প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় ১,০০০ কোটি টাকার ওপরে মালিক। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা ও মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর আপন চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় ৫০০ কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম ও তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দুঃসম্পর্কের আত্মীয় স্বজনেরা এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। স্বাধীনতা ঘোষণা দিবস, জাতীয় পতাকা ও সঙ্গীত বিতর্ক। একটা প্রচন্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। নিরস্ত্র বাঙালি সশস্ত্র হলো, অকাতরে জীবন বিলিয়ে দিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ল। ভারত মুক্তিবাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য ৭ম নৌবহর পাঠালো। সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন ৭ম নৌবহরের মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো। বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল। সারা দুনিয়া তোলপাড় করে প্রায় ১ লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল আমরা বিজয়ী হলাম, স্বাধীন হলাম।
কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়েই গেল। অনেকেই ভাবতে পারেন এসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আবার অনেকেই ভাবতে পারেন না, এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়, এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলা বাজার পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন ২৬শে মার্চের পরিবর্তে ৭ই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে। ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে, ডক্টর নীলিমা ইব্রাহিমের ভাষায়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অতএব ৭ই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস। এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে রবীন্দ্রসঙ্গীতটি গাই, এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয়। দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসেবে মহল বিশেষের চাপিয়ে দেওয়া এটি একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র, যা এদেশের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি, এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসেবে এই গান গাওয়া হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি গেয়েছিল, যে গান গিয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো, আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিং এর সময় জাতীয় সঙ্গীত হিসেবে যে গান গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করলাম, সেই জয় বাংলা, বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত। অতএব এই গানকে পুনরায় জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করেছেন, বর্তমানে যে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়, এ পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয়। বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ, যা স্বাধীনতার পরে চাপিয়ে দেয়া হয়। গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শহরে, গ্রামে, গঞ্জে প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসেবে যে পতাকা উড়িয়ে স্বাধীনতা দাবি করেছে, এবং যে পতাকার তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছেন, এবং মুক্তিযোদ্ধারা যে পতাকার তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছে, সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকায় আমাদের প্রকৃত জাতীয় পতাকা। আমরা সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসেবে দেখতে চাই। বর্তমানে যে পতাকা রয়েছে, এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ, যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেয়া হয়। এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকে এখন পর্যন্ত চলছে। অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে অদ্যাবধি অবিরাম বিতর্ক চলছে। কিন্তু সত্যি বলতে কি, কে স্বাধীনতার ঘোষক, এই বিতর্কের অবসান বা সর্বজন সমাধান কখনোই হয়নি। কেউ বলেছেন শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছেন, কেউ বলেছেন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছেন। যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন বা এই দুজনের মধ্যে যখন যার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, রেডিও টেলিভিশনে তাকে স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে কে স্বাধীনতা ঘোষণা করেছেন? গভীরভাবে একাগ্র চিত্তে এর অনুসন্ধান ও গবেষণা এবং বিচার বিশ্লেষণ করা একান্ত জরুরি দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষক খুঁজে বের করতে পারবো না? এটা হতে পারে না। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই, তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না। আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে। গবেষণা, অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 1970 সালে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয়,
সেই নির্বাচনে গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে। 200 বৎসর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তিপাগল হয়ে শতকরা 95% ভোট দিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে। বাঙালি জাতি তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের ওপর এককভাবে ন্যস্ত করে। গ্রামে গঞ্জে শহর বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক শ্রমিক ছাত্র জনতার মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিপাগল বাঙালি বাঁশের লাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। 2রা মার্চ মাঠে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে শহরে বাড়ি ঘরে রাস্তাঘাটে দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পথ করে উঠতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালাবার মহড়া চলতে লাগলো। এমনই পরিবেশে ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। 7ই মার্চের রেসকোর্সের এই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হলো। এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা এই 7ই মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে, আমি ওই পয়েন্টের ওপর নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরো বললেন, তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তানি কাঠামোর কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেআইনি না হয়। তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াচের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো 31শে অক্টোবর শনিবার 1998 সন্ধ্যা 7টায় 122/124 মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং এর 3য় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরো বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলামী শেষ 2 ব্যক্তি যারা 1971 সালের 25শে মার্চ রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতে রাত 12:30-1টায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA মুজাফফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তান আর্মি পিলখানা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। 25শে মার্চে বা তার পরে কবে কোথায় কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটা আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল বলেন, না আমি শুনিনি, আমাকে কেউ বলেনি। কবে কোন সময় বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল বলেন, এসব বিষয় সবচাইতে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি তখন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া
এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের 4 তারিখে গ্রেফতার করা হয়। 4 এপ্রিল 71 সাল ডক্টর কামাল গ্রেফতার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। 4 এপ্রিল গ্রেফতার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং 5 এপ্রিল 1971 সাল পাকিস্তানের রাজধানীর রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামালকে মানসিক নির্যাতন করা হয়। মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট একটা অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেয়া হতো না। 71 সালের ডিসেম্বরের মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার কাশিম শিহালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলেছেন এবং দাবি করেছেন যে 71 সালের 25 মার্চের দিবাগত রাত 12টার পর, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী 26 মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে 26 মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটি বিষয় যে এর একজন প্রেরক ও একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রামটি পেয়েছেন। সেই প্রাপকটি কে? শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন? অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয়ও মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না। ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না। এটা সঠিক নয়। টেলিগ্রামের প্রেরক থাকলে অতি অবশ্যই প্রাপক থাকতে হবে। প্রাপক ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না এবং প্রাপক ছাড়া প্রেরকও থাকে না। যেহেতু প্রাপক নেই, সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামের স্বাধীনতা ঘোষণাটি সমাপ্তি টানা যেতে পারে। অর্থাৎ 26 মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতা ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী 7 মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। 7 মার্চই আমাদের স্বাধীনতা দিবস। যদি তাই হবে, তবে শেখ মুজিবুর রহমান 1971 সালের 10 জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে তো বললেন না যে আমি 7 মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং 7 মার্চই আমাদের স্বাধীনতা দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পালন করলেন। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ে এক জায়গায় ঠিকই বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে 4টি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবুর রহমানের ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে।
2, সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত নিতে হবে। 3, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। 4, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি। এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হলো, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবের 7ই মার্চের দাবি মেনে নিত, তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলেন্দু গুণের ভাষায়, তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না।